পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে ধর্মীয় পূজা আচার আচরণ অনুষ্ঠানে সাক্ষ্য দেয় পশু বলি, নরবলি। এই নরবলি হতো বিভিন্ন আনুষ্ঠানিক পর্বে, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা সেটা দেখতে পেয়েছি। তখনকার সময়ের যে নরবলি আর এখনকার যে নরবলি একটু ডিফারেন্ট আছে। মহালয়ার আগেই দেবীর বোধন হবে, সেখানে বোধন না হয়ে নিধন হয়ে যাচ্ছে। আরজিকরের ঘটনা। মহালয়ার দিনেই দেবীর যে জাগ্রত হওয়ার যে পূর্ব মুহূর্ত, মানে সময় চক্রের একটি বিশেষ ক্ষণ অর্থাৎ ক্ষণ, এই ক্ষণে জগন্মাতা জাগ্রত হবে, প্রবেশ করবেন সময় চক্র মাতৃপক্ষ তথা দেবীপক্ষ। সেই মহালয়ার অতি উৎকৃষ্ট যে ক্ষণ, সেখানে বিসর্জন হয়ে যাচ্ছে 13-14 বছরের একটি বাঁশদ্রোণীর ছেলে, পড়ুয়া। ঘটনা সাক্ষ্য দিচ্ছে দেবীপক্ষের পরেই অর্থাৎ প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এই নবরাত্রির সময়, অর্থাৎ এখান থেকে গত পরশু দিন সংবাদ মাধ্যমে দেখছিলাম আরেকটি সন্তানের অর্থাৎ 9 বছরে বলা যেতে পারে একেবারে উৎকৃষ্ট কুমারী, শাস্ত্রে যাকে বলা হয়েছে কুমারী যোগিনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা, এই 9 বছরের কুমারী কিন্তু কুমারীর ভেতরেই ধরা পড়ে। প্রথম বর্ষ থেকে শুরু করে 16 বছর পর্যন্ত সাধারণত উৎকৃষ্ট ষোড়শী ধরা হয়, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ষোড়শী পর্যন্ত আমরা ধরতে পারি, শাস্ত্র তাই ঘোষণা করে। তাহলে এই যে নবমতম স্থানের যে কুমারী অর্থাৎ 9 বছর বয়সে যে সে সাক্ষাৎ দেবী মাতৃকা শক্তি, তার কি হয়ে যাচ্ছে? হত্যা হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, সে নিখোঁজ হয়ে যাচ্ছে। আলটিমেটলি জানা যাচ্ছে খুন হয়ে যাচ্ছে। তারপরে অভিযোগে উঠে এসছে কি ধর্ষণ হয়েছে। তারপরে অভিযোগ বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পুলিশ প্রশাসন গাফিলতি করেছে। অভিযোগ জানানোর পরেও, পুলিশ প্রশাসনকে ইনফরমেশন দেওয়ার পরেও তারা অতি বিলম্বিত লয়ে পদক্ষেপ নিয়েছেন, যার ফলে মেয়েটির প্রাণ চলে গেছে দাবি করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। আর শাশ্বত সত্য এটাই। আমি যে কথা বলছিলাম, এখন যে নরবলিটা হয়, শুধু নরবলি হয় না, নরখাদকেরা এই নারীরূপী শরীর বা এই জনগণের যে জীবন সেটা কেড়ে নিচ্ছে বিভিন্নভাবে। বিশেষ করে নারী শরীরকে তারা ক্ষত বিক্ষত করে ছিঁড়ে খেয়ে নিচ্ছে, তারপরে আবার অবশিষ্ট ক্রমে বলি দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বিগত ইতিহাস যেটা সাক্ষ্য দিয়েছে, নারকীয় সে ঐতিহাসিক দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে রয়েছে, কিন্তু আজকের একবিংশ শতাব্দীতে যে ইতিহাস তৈরি হচ্ছে, ভবিষ্যতের এই ইতিহাস কিভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে, সেটা সত্যি ভয় পেয়ে যাওয়ার মতো। কিন্তু আজকের আমরা বর্তমান যুগের মানুষ ভয় পাচ্ছি না। আরজি করে ঘটেছে, মোমবাতি জ্বালাও, আকাশ দখল করো, ঘুড়ি উড়াও, আলটিমেটলি কিন্তু কিছুই ভয় নেই। এই আন্দোলনের নিট ফল কিন্তু জিরো, এই আন্দোলনের নিট ফল জিরো। যাই হোক, আগামীতে দেখা যাবে তারা কোন পর্যায়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে, স্বার্থান্বেষিতা সৃষ্টি হয়েছে এবং এখানে অনেক ছল কপটতা কাজ করছে।
কিন্তু আরজি করের ঘটনাকে কেন্দ্রায়িত করে যে তীব্রমুখী আন্দোলন বা বিপ্লব হওয়ার কথা ছিল, যে দাবি হওয়ার কথা ছিল স্বাস্থ্য দপ্তরে, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের নিচতলা থেকে শুরু করে সমস্ত পরিবেশ পর্যন্ত এবং উপরতলা পর্যন্ত, কিন্তু দুঃখের বিষয় মাথাটাকে কেউ টানছেন না। কেউ হাত টানছেন, কেউ পা টানছেন, কেউ লেজ টানছেন, অনেক কিছুই টানছেন, কিন্তু মাথাটাকে কেউ টানছেন না। যে মাথা থেকে প্রসূত হয় এই বৃত্তি, প্রবৃত্তি, বুদ্ধি, বিবেক, বিবেচনা, দুর্বুদ্ধি, সুবুদ্ধি, আবার কুবুদ্ধিও, সেই মাথাকে কেউ অ্যানালাইসিস করছেন না। দুঃখের বিষয় তারা আবার ডাক্তার। কোথা থেকে যে সত্যিকারের রোগ উৎপত্তি হয় সেটা অনুসন্ধান না করে যদি মেডিসিন প্রেসক্রিপ্ট করা হয়, ইনজেক্ট করা হয়, তাহলে তো ভাই ভুল হয়ে যাবে। সেই ভুলটা আমি পূর্বের লেকচারে বলেছি, সেই ভুলটা কিন্তু আজও হয়ে চলেছে। এবং ভারতবর্ষের 2019-21 সালের রিপোর্ট অনুসারে 16 মিনিট অন্তর একটি মেয়ে ভারতবর্ষে ধর্ষিত হয়। আরজি করের ঘটনা সেটা সাক্ষ্য দিয়েছে পুনর্বার নির্ভয়া, দিল্লির, আসিফা, কাটুয়া, উন্নাও, হাতরাস, মণিপুর, কামদুনি, সর্বোপরি সন্দেশখালী। সেখানে হাজারো মায়ের ক্রন্দন, চামড়া ছুলে নিয়েছে তাদের, সেখানেও শেষ হয়নি, ভোগ করেছে। কিন্তু সেই তীব্রতা আরজি করকে কেন্দ্রায়িত করে হয়েছিল। সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু আরজি কর হয়েছিল, কিন্তু তার মুভমেন্টটা কারা যেন অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে। এখন দাবি উঠেছে স্বাস্থ্যক্ষেত্রে যেন সুন্দর নিরাপত্তার ব্যবস্থা হয়, কিন্তু যে মেয়েটি চলে গেল তার প্রাণটা ফিরে পেতে চাই। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তার মাথাকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, সেখানে দেখতে হবে কারা রয়েছে। একটা সূত্র ধরে উপরে উঠা যায়। সিবিআই তার মতো তদন্ত করছে, অনেক জিনিস বের করে নিয়ে আসছে, কিন্তু আমরা বিগত দিনের ইতিহাসকে লক্ষ্য করলে কিন্তু সেখানে আমরা বিক্ষিপ্ত পদচারণা দেখতে পাই। এই যে বীরভূমের বাঘ না কি ছিল, শের না, চিতাবাঘ না, টাইগার না, কুত্তা, যাই কিছু একটা ছিল, সে কিন্তু ছাড়া পেয়ে চলে এসেছে। এরপরে ছাড়া পেয়ে চলে আসবে অমুক তমুক শিক্ষাক্ষেত্রে, খাদ্যক্ষেত্রে, পরপর চলে আসবে। যেমন সারদা নারদাতে কিন্তু কিছুই হয়নি, কামদুনিতে আলটিমেটলি কিন্তু পূর্ণ রেজাল্ট পাওয়া যায়নি, সন্দেশখালীতে পূর্ণ কোনো রেজাল্ট পাওয়া যায়নি, সব কিছু স্থিমিত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আমরা ভবিষ্যতে ইতিহাসের পাতায় কি বিকৃত পড়াশোনা করব সেটা বর্তমান কিন্তু রায় ও মার্টিনের অনেক ইতিহাস কিন্তু সাক্ষ্য দিচ্ছে। যাই হোক, এখন আজকের যে জয়নগরের কুলতলিতে যে ঘটনাটি ঘটেছে সে ঘটনাটা অত্যন্ত বিকৃত, নারকীয়, নক্করজনক ঘটনা। এই শব্দগুলো আমরা বারবার প্রয়োগ করছি, আর একটি কথা বারবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস। ঘোড়ার ডিম হবে এই কথা বলে, ঘোড়ার ডিম হবে এই কথা বলে, উই ওয়ান্ট জাস্টিস বলে মায়ের সন্তানটি ফিরে পাবে না। আমি বলেছিলাম আরজি করের ঘটনাকে নিয়ে যারা এই ছলচাতুরি, কপটতা আর এই মৃদু, অতি বিলম্বিত, অতি বিনম্রতার আন্দোলন যারা করছেন, এখান থেকে কোনো রেজাল্ট হবে না। একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে এবং দাঁড়ে দাঁড়ে এটা পৌঁছে যাবে। আরজি কর থেকে জয়নগরের দূরত্ব বেশি দূর নয়। কুলতলিতে ঘটনা ঘটে গেল 9 বছরের বাচ্চা কুমারীর সঙ্গে, কল্পনা করা যায় না। যদি এটা হয় যে কুলতলির ঘটনাটি ওটা আমার পরিবারের ঘটনা, কেমন লাগবে? কেউ এটা মনে করছেন না। যে যার মতো করে আন্দোলন করছেন, যে যার মতো করে রাজনীতি করছেন, কিন্তু আসল সত্য হচ্ছে তীব্রতা, বিপ্লব, যে স্বৈরতান্ত্রিকতা, যে প্রশাসনের মিসরুল, কুশাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং সমগ্র স্বাধীনতার ক্ষেত্রে চরম বিক্ষিপ্ত অবস্থা এবং সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজ্যের প্রেক্ষাপটে, আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপটে, বিশেষ করে যে রাজ্যে এই ঘটনাটা ঘটেছে সেই রাজ্যের মেডিকেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে, খাদ্যক্ষেত্রে, সমস্ত জায়গায় এক
চূড়ান্ত বিকৃত নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এখনো কি মনে হচ্ছে না যে সম্পূর্ণরূপে সমাজের এক পচন লেগে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে, এটাকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করা দরকার, কেটে ফেলা দরকার? 355, 356, এখন আবার হঠাৎ করে একটা উলুধ্বনি উঠেছে রাজনৈতিক দলদের 355, 356 থেকে 355 এসছে। অবশ্য 355 থেকে 356 বিশেষ কোনো ডিফারেন্স নেই, সামান্য ডিফারেন্স তো আছে, সবাই এক করেন, এক জিনিস নয়। যারা পড়াশোনা করেছেন সাংবিধানিকভাবে তারা জানেন। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যে এই ঘটনা একটার পর একটা ঘটেই চলেছে। বাসদ্রোণীর বাচ্চা ছেলেটি, জয়নগরের বাচ্চা মেয়েটি, কল্পনা করা যায় না। এরপরেও আমরা শুধু মুখেই বলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। এই ইংরেজি শব্দের কি মিনিং আমি এখনও কিছু বুঝতে পারলাম না, এর প্রতিফল প্রতিধ্বনি কি হয় এখনোই কোনো বাস্তবিক কিছু দেখতে পেলাম না। আর আকাশ দখল করার নামে যে ঘুড়ি উড়ানোটা, এই যে বাচ্চাবেলার শখের আহ্লাদ পূরণটা, এটা লাভটা কি হয়েছে? পুরস্চরণ, আমরা পুরস্চরণ করি, মন্ত্রের পুরস্চরণ করতে হয়। এই যে বারবার এই জিনিসগুলো ফিরে আসছে, এতে লাভটা কি হচ্ছে? লাভটা তো কিছুই হচ্ছে না। রাত্রি দখল, ভোর দখল, সে তার জায়গায় রয়ে গেল, চোর চোরের কাজ করে চলে যাচ্ছে। তাহলে যে প্রশাসনিক অবস্থা চরম ভ্রষ্টাচার, অনৈতিক দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে দিনের পর দিন আমাদের পরিবারে, আমাদের সন্তানের উপরে, আমাদের বাচ্চাদের উপরে, আমাদের জীবনের উপরে, তাহলে তার প্রেক্ষাপট থেকে আন্দোলনের যে চূড়ান্ত রূপরেখা সেটা কি হওয়া উচিত? আমার মনে হয় পরিষ্কার রূপে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন, সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট ব্যর্থ। তাদের সম্পূর্ণরূপে সারেন্ডার করা উচিত, তাদের রিজাইন করা উচিত, এবং সর্বোপরি তারা যদি সেটা না করে তাহলে জনগণের পক্ষ থেকে সার্বিক, শুধু জুনিয়র ডক্টরদের নয়, গণ আন্দোলন যেটা মুখরিত হয়েছিল নবান্নচল, ওই একটি বাড়ি দেখা গেছে, কিন্তু সেখানেও বিশৃঙ্খলতা ছিল, সেখানেও কিছু দুর্বলতা ছিল, সেখানেও কোনো সাংগঠনিক তাদের কোনো ইউনিটি ছিল না, সেটা পরিকল্পিত ছিল না, সেটা একটা ছিল হজবরল। কিন্তু সেখানে যেভাবে তাদের তীব্রতা ফুটে উঠেছিল, এবং একটাই দাবি, যেটাই ছিল হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শরীরের রোগব্যাধির যে মূল কেন্দ্রস্থান মস্তিষ্ক, সেই মস্তিষ্কের উপরে সেদিন আন্দোলনের রূপরেখা ফুটে উঠেছিল। সেখানে অ্যাটাক করতে চেয়েছিল, কিন্তু সেটা ওই একবারই দেখা গেছে, তাদের নাম আর এখন আর শোনা যায় না। এই মিডিয়াও সেইভাবে প্রচার প্রসার করেন, সময় সাপেক্ষে কোনটাকে নিলেই টিআরপি বাড়ানোটা যাবে, এইসব নিয়েই সাধারণ মানুষ কিন্তু আজ কি হচ্ছে? হতচকিত, বিক্ষিপ্ত, প্রতারিত। লাভের লাভ কিছু হচ্ছে না। যারা আমাদেরকে ভোগ্য বস্তুরূপে ভোগ করছেন, নরখাদকগণ, তারা কিন্তু ভোগ করেই চলেছেন। এখনও যদি আমরা সতর্ক না হতে পারি, এই দেবী দুর্গা পূজার সময় শুধু নতুন কাপড় চাপড় পরে মন্ত্রী মিনিস্টারদের মতো কোমর দুলিয়ে ডান্ডা নাচুনি নেচে, কি লজ্জারজনক। তাদের সঙ্গেও যে কারা নাচছেন, কারা যে এই উৎসবে মেতে উঠেছেন, কারা যে এই আনন্দ আহ্লাদে লালা ঝরাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে, মিডিয়াতে দেখা যাচ্ছে। এর থেকে নক্করজনক, বিকৃত, পৈশাচিক মানসিকতার জনগণ আর কিছু হতে পারে না। এক শ্রেণীর কিছু মানুষ আন্দোলন করছেন বটে, কিন্তু তারা সুপরিকল্পিত নয়, তাদের চিন্তা শক্তি গভীর নয়, তাদের স্মৃতি শক্তিও সুদৃঢ় নয়। কিছুদিন পরে গিয়ে তা বিস্মৃত হয়ে যাবে, কিছুদিন পরে গিয়ে তা অপভ্রংশে পরিণত হবে। এই অপভ্রংশ, এই বিস্মৃত স্মৃতি নিয়ে যে আন্দোলন, সেটা বেশিক্ষণ টিকতে পারে না। তাই বিগত ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখতে পেয়েছি, আজকে উৎপত্তি ঘটেছে, টকবক করে আগুন জ্বলেছে, কিছুক্ষণ পরে তা শান্ত হয়ে গেছে। কিন্তু যে নিদারুণ পৈশাচিক ঘটনাগুলো নারীদের জীবনে, বাচ্চাদের জীবনে, মনুষ্য জীবনে, জনগণের জীবনে ঘটেই চলেছে, এটা ইনসিডেন্ট বলে সবাই চালাচ্ছেন। একটি ঘটনা, দুর্ঘটনা, এগুলো ঘটনা দুর্ঘটনা নয়, এগুলো হচ্ছে আমাদের বর্তমান পৈশাচিক জীবনের যে নরখাদকের মানসিকতা, তা প্রতি পরতে পরতে
ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে গ্রাস করছে। একদম এটা নির্ধারিত একটি প্রক্রিয়া এবং পদ্ধতি, যা প্রতিনিয়ত আসরিক শক্তি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসাত্মক লীলা খেলা হচ্ছে। এটা শুধু ইনসিডেন্ট নয়, অ্যাক্সিডেন্টও নয়, এটা একটি পৈশাচিক লীলা, পৈশাচিক অপসংস্কৃতি, নট হুমকি কালচার, অপসংস্কৃতি। হুমকি কালচার এই ধরনের কোনো অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আমরা ব্যবহার করতে পারি না। হুমকি কালচার, এটাকে যারা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করছেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আই থিঙ্ক সো হতে হবে। এটা কোনো সংস্কৃতিই নয়, এটা পৈশাচিক, স্বৈরতান্ত্রিক এবং জানোয়ারদের থেকে আরও নিচু স্তরের ভোগাতুর মানসিকতা, যা আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে, আমাদেরকে খেয়ে ফেলছে। তবু আমরা নিদ্রিত। কবে জাগবো কে জানে? কবে এই কুলতলির মেয়েটি বিচার পাবে? কুলতলির মেয়েটির মতো আর দ্বিতীয় কোনো ঘটনা ঘটবে না। আমরা সবাই বলেছিলাম আরজি করের পরে যেন আর এই ঘটনা না ঘটে। কি ঘটছে? ঘটেই চলেছে। এবং সব থেকে পৃথিবীর ইতিহাসে বিকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মে সাক্ষ্য দেবে। এই নবরাত্রি দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের ইতিহাসে দেবী পক্ষের সময়ে, মহালয়ের সময়ে এই বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নারকীয়ভাবে হত্যা, খুন এবং ধর্ষণ। এটা শুধু অভিযোগ নয়, এটা মারাত্মক একটি দুর্যোগ, যা আমি ভবিষ্যৎ বাণীর মতো করে বলেছিলাম যে আগামীতে যা ঘটতে চলেছে আপনারা কল্পনাই করতে পারবেন না। এখনই যদি আরজি করের মেয়েটাকে নিয়ে সম্পূর্ণরূপে সোচ্চার না হতে পারেন, শুধু উৎসবে মেতে ওঠেন রাজনৈতিক মেরুকরণ থেকে, স্বার্থান্বেষিতার দৃষ্টিকোণ থেকে, তাহলে কাউকে ছাড়বে না, বুমেরাং হয়ে যাবে জগন্মাতার কাছ থেকে। সেই প্রলয়ের যে সূত্রপাত সেটা শুরু হয়ে গেছে। আগামীতে যেটা আমরা দেখতে পারবো তার সূচনা ইসরায়েল থেকে, ইউক্রেন থেকে মহাযুদ্ধ বলা হচ্ছে। আমি বলেছিলাম রাম মন্দিরের সময়ের আলোচনার প্রেক্ষাপট থেকে যে পৃথিবীর ইতিহাসে তৃতীয় গোপন গুপ্ত বিশ্বযুদ্ধ চলছে, সেটার খানিকটা এখন কিন্তু আজ আমাদের গায়ে লাগছে ঘরে ঘরে। এটার যখন প্রকট রূপ আসবে তার নাম হবে চতুর্থ বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, এটা গুপ্ত অবস্থায় চলছে। যখন প্রকট আসবে ওটাকে চতুর্থ বিশ্বযুদ্ধ বলবে। শাস্ত্রের বিভিন্ন স্থানে বলা হয়েছে পৃথিবীর ধ্বংসাত্মক লীলার ভবিষ্যৎবাণী, তা ক্রমান্বয়ে আমরা দেখতে পাচ্ছি। আমি শাস্ত্রের সাপেক্ষে বলছি না, আমার একটি আনুভূতিক শক্তির মাধ্যম দিয়ে এবং যে নিউরন কোষের যে প্রতিধ্বনি হচ্ছে, মর্মান্তিক বেদনা থেকে এটা উচ্চারিত হচ্ছে, সেই প্রতিধ্বনি, সেই রেজোনেন্সটা আমি শুধুই মাত্র ডিসক্লোজ করেছি। না আমার এটা ব্যক্তিগত কথা, না কোনো শাস্ত্রীয় কথা। এটা সত্যি প্রাণাত্মিক সত্তার বেদনাত্মক তথ্যের যে কথন বচন সেটা বেরোচ্ছে। এখনও সতর্ক হওয়া দরকার। এরপরেও যদি আমরা সতর্ক না হতে পারি তাহলে মারাত্মক বিপর্যয় আসছে, কল্পনা করতে পারবেন না। 16 মিনিটটা 1 মিনিট 6 সেকেন্ডের মাথায় চলে আসবে। 1 মিনিট 6 সেকেন্ডটা চলে আসবে 16 সেকেন্ডের মাথায়। সাবধান।